কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারের ওয়াহিদ ম্যানশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক। আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা বললেন ফখরুল। চকবাজারের আগুনে নিহত নোয়াখালীর ১৩ জনের দাফন সম্পন্ন। এলাকায় শোক। চাঁদপুরের ৩ বাসিন্দার দাফন হলো নিজ নিজ গ্রামে। এবং এখনও অব্যাহত আছে ষড়যন্ত্র। অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসলে খুশি হয় একটি মহল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় সভায় প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি কাজল আব্দুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষি বিজ্ঞান ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। উন্নয়নটা করেছি বলেই আজকে উন্নয়নটা দৃশ্যমান। আজকে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটা সম্মান পেয়েছে, একটা মর্যাদা পেয়েছে এবং উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে যেমন আমরা এখন ক্ষুধা দূর করতে পেরেছি, আমাদের দারিদ্র্যমুক্ত করতে হবে। তার জন্য দারিদ্র্যমুক্ত আমরা করেছি, কিন্তু আরও আমরা দারিদ্র্যমুক্ত করতে চাই। 2020 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব। 2021 সাল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। 2020 সালের মার্চ মাস থেকে 21 সালের মার্চ মাসেই কিন্তু জাতির পিতার জন্মশতবার্ষিকী 17ই মার্চ, আর 26শে মার্চ 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। ইনশাআল্লাহ বাংলাদেশ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবেই প্রতিষ্ঠিত হবে এবং সেই সাথে সাথে আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই যে 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ। আমরা সেখানেই থেমে থাকিনি। আমরা 2100 সালে বাংলাদেশ কেমন হবে ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে সেটার বাস্তবায়ন আমরা শুরু করেছি। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে এই দেশটাকে একটি উন্নত সমৃদ্ধ দেশ করে জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। শহীদের রক্ত দিয়ে যে ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হয়েছিল, সে ভাষার মর্যাদা আমরা দিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। মাঝখানে জাতির পিতাকে হারিয়ে আমরা 21টা বছর অন্ধকারে ছিলাম। এরপর আবারও 7টা বছর বাংলাদেশের জনগণের জীবনে অমানিসার অন্ধকার নেমে আসে। 2008 নির্বাচনের পর আমরা যে আলোর পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা আর কেউ বাধা দিতে পারবে না, বন্ধ করতে পারবে না। আমরা এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব এবং সেইভাবেই আমাদের সকলকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা সারা বিশ্বের, সেগুলি সংরক্ষণ করা, গবেষণা করা, তার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেছি। কারণ যেহেতু 21শে ফেব্রুয়ারি আমাদের, কাজে আমি মনে করি বিশ্বের যত হারিয়ে যাওয়া ভাষা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে যত ভাষা আছে তার নমুনা সংগ্রহ করা, আর্কাইভ করা, সেখানে গবেষণার সুযোগ সৃষ্টি করা, এটাও আমাদের দায়িত্ব মনে করে আমরা সেই কাজও করে যাচ্ছি। আমাদের মায়ের ভাষায় কথা বলা এবং এই ভাষার মর্যাদা দিয়ে আমরা দেশকে যে স্বাধীনতা এনে দিয়েছেন জাতির পিতা, সেই স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, আমরা সেইভাবেই দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। একেবারে তৃণমূলের সেই গ্রামের মানুষটাও একটা নাগরিক সুবিধা পাবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদের লক্ষ্য। সেইভাবে আমরা দেশকে গড়ে তুলব।
যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন সেই স্বপ্ন যাত্রা যেন সফল হয় সেটাই আমাদের লক্ষ্য এবং ইনশাআল্লাহ তা আমরা করতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় যুগ। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষি বিজ্ঞান ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে শত শত কন্টেনার ও বস্তায় বেআইনিভাবে এখনও মজুদ আছে রাসায়নিক। আগুন বেসমেন্ট পর্যন্ত পৌঁছালে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহেদ ম্যানশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এখন আমরা যেই জায়গাটিতে আছি সেটি ওয়াহিদ ম্যানশনের বেসমেন্ট। এবং আপনারা যা দেখছেন এই যে ড্রাম এবং এর পাশাপাশি এই পুরো বেসমেন্ট জুড়ে বিভিন্ন ড্রাম, বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন প্যাকেটে রঙের নানা ধরনের যে কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। আমরা ফায়ার ব্রিগেডের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যদি চুড়িহাট্টার চৌরাস্তার সামনে যেই আগুন লেগেছে সেই আগুন বেসমেন্ট থেকে উপরের তলাগুলোকে পুড়িয়েছে, যদি সেই আগুন এই বেসমেন্টে আসতো তাহলে আগুনের ভয়াবহতা, নির্মমতা কোন জায়গায় যে যেত তা তারা কল্পনাও করতে পারেন না। বিল্ডিং তো এভাবেই ঝুঁকিপূর্ণ, উপরের কারণেই ঝুঁকিপূর্ণ, নিচে হলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেত আর কি। এই শত শত বস্তা, কন্টেইনার এবং প্যাকেটের ভেতরে কি রয়েছে তার কিছু আলামত আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি। এই যে পড়ে আছে সেগুলো দেখাই যাচ্ছে, এগুলো হচ্ছে রঙের পাউডার। এবং ফায়ার ব্রিগেড বলছে এগুলি পাউডার হলেও এগুলি অবশ্যই রাসায়নিক যে দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি এই বেসমেন্টের আরেকটি জায়গা, যেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে পানি পড়ে আছে, এবং সেই পানিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ যে রং, সেই রং এখানে ভাসছে। ফায়ার সার্ভিস বলছে এগুলো হচ্ছে কেমিক্যাল এবং সেগুলো হচ্ছে উচ্চ রকমের দাহ্য ক্ষমতা সম্পন্ন। বিভিন্ন রকমের কেমিক্যালস আছে, সব কেমিক্যালস সাথে হয়তো আমরা অনেক পরিচিতও না, তবে এখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো ম্যাক্সিমাম হলো ডাইং এবং প্রিন্টিং, রং বা এই জাতীয় কেমিক্যালই। তো যেই কেমিক্যালই হোক সব কেমিক্যালই বিপজ্জনক। ফায়ার সার্ভিস আরও যেটি বলছে সেটি হচ্ছে যে তারা যে অননুমোদিতভাবে এখানে এই কেমিক্যাল মজুত করেছে সেটিই নয়, এবং এখানে যেভাবে এখানে মজুত করা হয়েছে সেখানেও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই এখানে মানা হয়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রেও বিকল্প ভাবা হবে। এই ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। ক্ষতিগ্রস্ত 9 জনকে 1 লাখ টাকা করে চেক প্রদান করেন ওবায়দুল কাদের। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়। যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে এবং সিটি মেয়র এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছেন। অনতিবিলম্বে কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি আরো বড় ক্ষতি ডেকে আনবে। সরকারের উদাসীনতার কারণেই দেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকায় অপকর্ম করেও জবাবদিহি করতে হচ্ছে না। গণশুনানিতে চকবাজারের অগ্নিকাণ্ডে শোক প্রস্তাব পাঠ করেন ফখরুল। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। 5 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এ সময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও নির্যাতনের অভিযোগ রেকর্ড করাই গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে।
একই সঙ্গে আমরা মনে করি যে এটা যেমন একটা ট্র্যাজেডি, 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাও একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি। গণতন্ত্র নেই বলেই আজকে মানুষ মেরে ফেললেও জবাবদিহি করতে হয় না, পুড়িয়ে দিলেও জবাবদিহি করতে হয় না, ডাকাতি করলেও জবাবদিহি করতে হয় না। কোর্টে যেটা হবে, ট্রাইব্যুনালে যেটা হবে, সেটা মামলা ফাইল করা হয়েছে, সেগুলো হবে। যারা প্রার্থীরা আছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, লিখিত আকারে তো তারা দিয়েছেন, কিন্তু সে মৌখিক আকারে সংক্ষেপে সেটা জানানো যে কিভাবে তাদের সেই নির্বাচনের অভিজ্ঞতাটা তুলে ধরা, কি ঘটেছিল জানানো, যাতে জনগণ মালিক হিসাবে এই জিনিসটা জানতে পারে। বাংলা সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে লঞ্চের ভেতর গোপন বৈঠক থেকে জামায়াত শিবিরের 10 নেতা আটক, নাশকতার পরিকল্পনা করছিল বলছে পুলিশ। অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে। সকালে নিজ নিজ গ্রামে নিহত 13 জনের দাফন সম্পূর্ণ হয়। স্বজন হারানো প্রতিটি বাড়িতে চলছে শোকের মাতম। 12 জনের পরিচয় পাওয়া গেলেও পরিচয় শনাক্ত হয়নি অনেকের। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, মোহাম্মদ জামাল উদ্দিনের ছবিতে রিপোর্ট। এভাবেই লাশ হয়ে বাড়ি ফিরেছেন নোয়াখালীর সোনাইমুড়ির 11 বাসিন্দা। চকবাজারের আগুন কেড়ে নিয়েছে কারো সন্তান, কারো স্বামী, কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে। নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সহোদর মাসুদ রানা ও রাজু চকবাজারে মোবাইলের পার্টস বিক্রি, মেরামত ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। পরিবার নিয়ে থাকতেন একই এলাকায়। তাদের অঙ্গার দেহ এভাবে গ্রামে ফিরবে তা ভাবতেও পারেননি স্বজনরা। এলাকাবাসী জানান, রানা ও রাজুর মতো নাটেশ্বর ইউনিয়নের অনেকেই নিজস্ব ব্যবসা ছিল চকবাজারে। কেউ কেউ কাজ করতেন কেমিক্যাল কারখানায়। বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে তাদের অনেকেই আছেন। আগুন দেখি সাটা ফেলে বন্ধ করছে, দোকানের ভিতরে ছিল গো। এর শাসা একজন ছিল, এই মেডিকেলে যাই এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে ওইখানে ছিল, এখনো পর্যন্ত মানে কোনো শনাক্ত করতে পারতেছি। একসঙ্গে এতজন হতাহতের ঘটনায় শোকের আবহ পুরো এলাকায়। আমাদের এলাকার প্রায় 15-20 জন এই পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি না। আমরা তো এখানে আতঙ্কের মধ্যে আছি, কে বা মরছে কে বা আছে, আমরা এখনো পুরো নিউজ জানি না। এদিকে হতাহতদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার ইউনিয়নে প্রায় 25 জন লোকের মতো নিখোঁজ রয়েছে। সরকারের কাছে আমি সাহায্যের আবেদন করছি, আমার এসব পরিবারগুলো যাতে ভবিষ্যতে ক্ষতিপূরণ পায়। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হেলাল, বটতলী গ্রামের শাহাদাত হোসেন হীরা, পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী হোসেন, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাসির উদ্দিন, বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কোম্পানিগঞ্জের চর ইলাহি গ্রামের জসিম উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সময় সংবাদ, নোয়াখালী। এদিকে অগ্নিকাণ্ডে নিহত চাঁদপুরের 3 বাসিন্দার দাফন তাদের নিজ নিজ গ্রামে সম্পূর্ণ হয়েছে। সকালে গ্রামে তাদের লাশ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। শোকের মাতম চলছে পুরো এলাকায়। নিহতরা হাজীগঞ্জের মোহাম্মদপুর গ্রামের ইসমাইল হোসেন, পাশের আহমদপুর গ্রামের সিদ্দিকুর রহমান ও অন্যজন ফরিদগঞ্জ উপজেলার রুদ্রগাঁও গ্রামের শামসুল হক। এদের মধ্যে ইসমাইল হোসেন পলিথিন কারখানার মালিক ছিলেন। সিদ্দিকুর রহমান মোবাইল ও কম্পিউটার দোকানি এবং শামসুল হক ডেকোরেটরের ব্যবসায়ী ছিলেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুলিতে 6 জনের মৃত্যু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য। র্যাব জানায়, ভোরে কক্সবাজার টেকনাফের দমদমিয়ায় এলাকায় অভিযানে গেলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধে নয়াপাড়া আনসার ক্যাম্প কমান্ডার হত্যা মামলার প্রধান আসামি নুরুল আলম নিহত হয়। একই এলাকার বিজিবির সাথে গোলাগুলিতে আরও এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কুমিল্লায় ছিনতাই হওয়া 15 লাখ টাকা সহ 2 ডাকাত সদস্যকে আটকের পর তাদের নিয়ে দাউদকান্দিতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এক পর্যায়ে দুপক্ষের গোলাগুলিতে আল আমিন নামে এক ডাকাত সদস্য নিহত হয়। খুলনা নগরীর নিরালা কবরস্থান এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেন। এছাড়া রাজধানী ঢাকা ও ময়মনসিংহেও বন্দুকযুদ্ধে আরও 2 মাদক ব্যবসায়ী মারা গেছে।
নিখোঁজের 8 ঘন্টা পর ঝালকাঠিতে তৃতীয় শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে কাঁঠালিয়া উপজেলার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানান, গতরাতে পশ্চিম শৌলজালিয়া গ্রামে নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় শান্ত হাওলাদার। ভোরে বাড়ির সামনের একটি ফসলি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শান্ত স্থানীয় কৈখালী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত। এর সাথে যারা জড়িত অপরাধী খুনিকে আমরা গ্রেপ্তার করব। আমাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই আমরা আগাচ্ছি। বাংলা সময় আরও থাকছে। টানা ছুটিতে পর্যটক মুখর সমুদ্র সৈকত কক্সবাজার, তিল ধারণের ঠাঁই নেই কোথাও। নিরাপত্তায় নিয়োজিত লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। প্রকাশ্যে বাজারজাত করা হচ্ছে অনুমোদনহীন আগাছানাশক, যা কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা। আর এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের অবহেলাকে দায়ী করছে কৃষক ও এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো। নজরদারির ঘাটতির কথা স্বীকার করেছেন খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ব্যাপারে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী। শুভ খানের রিপোর্ট। মান নিয়ন্ত্রণ করতে না পারা ও নির্দিষ্ট সময়ে আমদানির লাইসেন্সের মেয়াদ নবায়ন না করা সহ বিভিন্ন কারণে বাসুডিন 10G, সানফুরান 3G, ডায়াজেনন 10G ও ফুরাডান 3G সহ ধান আবাদে বহুল ব্যবহৃত বেশ কিছু আগাছানাশকের বাজারজাত নিষিদ্ধ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অথচ চলতি বোরো মৌসুমে বাড়তি চাহিদার সুযোগে নিষিদ্ধ এসব আগাছানাশক বাজারজাত করছে কিছু প্রতিষ্ঠান, ডিলার ও খুচরা বিক্রেতা। ফসলের মাঠেও দেখা গেল আগাছা দমনে নিষিদ্ধ বাসুডিন ব্যবহার করছেন কৃষকরা। দোকানদারদের প্ররোচনায় এই আগাছানাশক খেতে প্রয়োগ করছেন তারা। বাসুডিন কীটনাশক এগুলা 5টা আনছি, 5 পাখিতে 5 পাখি প্রতি একটা করে। দোকানদার বলে যে না এটা দিলে বাসুডিন দিলে খেতে পোকামাকড় মরবো, না যাই না আমরা ওখানে ভুল করে দেই। কৃষকের অভিযোগের সত্যতা মিলল রাজধানীর অদূরে বিরুলিয়ায় আকরাইন বাজারে, যেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বাসুডিন। আমি এটা বেশি না, একজন স্যাম্পল দিছে, এটা বেশি। নিষিদ্ধ এসব পণ্যের বাজারজাতকরণের পেছনে নজরদারির ঘাটতিকে দায়ী করছে এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো। দায় স্বীকার করল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। একটা কৃষক শুধুমাত্র একটা ডায়াগ্রাম, একটা কালা, এইটুকুই তার মনে থাকে। যারা বিক্রয় করে তারা কিন্তু এই সুযোগটা নিয়ে নেয়। তাই তো আমাদের এগুলো মনিটর করার জন্য বলে দেওয়া আছে। এখন হয়তো তাদের মনিটরিং এর ফাঁকে হয়তো বা তাদের অজান্তে হয়তো করতেছে। মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো ও ভুইফোর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কৃষিমন্ত্রী। যেটা অনুমোদিত নয় সেটা ব্যবহার করলে অবশ্যই যে শাস্তি আইনে আছে সেই শাস্তি বুক করতে হবে। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে দেশে বছরে আগাছানাশকের চাহিদা 4000 টন ছাড়িয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে লঞ্চ ভাড়া করে গোপন বৈঠক করার সময় জামাত শিবিরের 10 নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে লঞ্চ দুটিও। দুপুরে শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘাটে থেমে থাকা দুটি লঞ্চের ভিতর তল্লাশি চালানো হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির মোহাম্মদ কাউসার, দলটির নেতা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সহ 10 জনকে আটক করা হয়। নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে গোপন বৈঠকের জন্যই জামাত শিবির কর্মীরা লঞ্চ দুটি ভাড়া করে বলে জানায় গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সারা দেশে জামাতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। রাজবাড়ী ও শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দোকান, খাদ্যশস্যের গুদাম। সকালে রাজবাড়ী সদরের ইসলাম মার্কেটে মোবাইল ফোনের একটি শোরুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে 6টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শেরপুরের নকলার চন্দ্রকোনা বাজারে পাটের গুদামে লাগা আগুন ছড়িয়ে পড়ে খাদ্যশস্যের গুদামে। পুড়ে যায় বিপুল পরিমাণ মাসকালাই, ধান ও সরিষা। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া জামালপুরের মেলান্দহের একটি বাজারে আগুনে পুড়ে গেছে 11টি ব্যবসা প্রতিষ্ঠান। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আটকা পড়েছে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌরুটে 2 থেকে 3 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। আজ সকালেও ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে 5 শতাধিক ছোট বড় যানবাহন।
এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও ঘন কুয়াশার কারণে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এতে উভয় পারে আটকা পড়েছে শত শত যানবাহন। টানা ছুটিতে পর্যটক মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সাগরে বিভিন্ন পয়েন্ট ও হোটেল মোটেল কোথাও তিল ধারণের ঠাঁই নেই। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। লুকে লুকারণ্য পর্যটন নগরী কক্সবাজার। টানা ছুটিতে তিল ধারণের ঠাঁই নেই সৈকতের এই শহরে। যেদিকে তাকায় সেদিকে মানুষ আর মানুষ। সব বয়সের মানুষের পদচারণায় মুখর পুরো সাগর তীর। সকাল থেকে সৈকতের 6টি পয়েন্টে আনন্দ আর উচ্ছ্বাসে মেতেছেন আগত পর্যটকরা। সৈকতের বালিয়াড়িতে দৌড়াদৌড়ি, নীল সাগরের জলরাশিতে সমুদ্র স্নান, প্রিয় কিছু মুহূর্ত ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন সবাই। সমুদ্রটা এত সুন্দর আর এত টানে, যার জন্য একটু ছুটি পেলেই চলে আসা। 30 ঘন্টা জার্নি করে আসছি, কিন্তু এখানে আসার পরে সেই অনুভূতিটা এত কষ্টটা এখন আর মনে হচ্ছে না। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে তাদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মী। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সিভিল টিম সহ ইউনিফর্ম পুলিশ টিম এখানে কাজ করছে। আর পর্যটকদের হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে জেলা প্রশাসনের 6টি ভ্রাম্যমাণ টিম। সবাই একসাথেই কাজ করে যাচ্ছে নিরাপত্তার জন্য, এবং আশা করছি বিচের যে অবস্থা, এতে করে কোনো ধরনের ড্রাউনিং হবে না। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, হিমছড়ি, ইনানি ও মেরিন ড্রাইভ সড়কে পর্যটকরা ভিড় করছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। চকবাজারে ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেনার রাসায়নিক, আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কোনো গাফিলতি সহ্য করা হবে না, জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, বললেন ফখরুল। চকবাজারে আগুনে নিহত নোয়াখালীর 13 জনের দাফন সম্পন্ন। এলাকায় শোক। চাঁদপুরের 3 বাসিন্দার দাফন হলো নিজ নিজ গ্রামে। এবং এখন অব্যাহত আছে ষড়যন্ত্র। অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসলে খুশি হয় একটি মহল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।